আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অভির কথা শেষ হলো না, তার আগে কাঠবিড়ালির মতো দৌড়ে ছুটে বেরিয়ে গেল শ্রাবণী। অভি কয়েক সেকেন্ডের জন্য হতবুদ্ধি হয়ে গেল মেয়েটার ওভাবে ছুটে যাওয়া দেখে। ততক্ষণে ঝড়ের তাণ্ডব আরও বেড়েছে বৃষ্টির দাপট, কানে ভেসে আসছে মরমর করে ডালপালা ভাঙ্গার শব্দ। সহসা অভি চোখ গেল নিচে, দেখতে পেল এর প্রবল ঝড় বৃষ্টির মাঝেই মিত্তির ভিলার গেট পেরিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে শ্রাবণী। দৌড়ের তালে তালে দোল খাচ্ছে পিঠের উপর ঝুলন্ত লম্বা বিনুনিটা। ও শিট বলে ছুটতে নিলে হঠাৎ বাপি সামনে এসে দাঁড়ালো, অভির পথ আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? পথ ছাড়। না, ছাড়বো না। আগে বল কোথায় যাচ্ছিস। বাপি পথ ছাড়, আমাকে যেতে হবে। বলে অভি রেগে গিয়ে বাপিকে ঠেলে সরাতে চাইল, কিন্তু বাপি জোর খাটিয়ে ওভাবে দাঁড়িয়ে রইল শক্ত দেওয়ালের মতো। কেন যেতে হবে কেন? ও আচ্ছা, ওই মেয়েটাকে বাঁচাতে যাবি তাই তো? আরে বাবা, ওর মতো একটা ফালতু মেয়ের জন্য তোর পড়ছে কেন বলতো? মরলে মরুক না, ওই রকম একটা ফালতু মেয়ে মরলে কার কি? বরং একটা স্টিকবাজ মেয়ে কমে যাবে পৃথিবীর বুক থেকে। অভি সাথে সাথেই থমকে গেল বাপির কথা শুনে। বাপি অভির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসলো, বুকে দুহাত গুজে ভাঁজ করে বলল, একটা মেয়ে কাউকে ঠিক কতটা হৃদয় দিয়ে ভালোবাসলে তার জন্য রাতের অন্ধকারে বাবা মায়ের শাসন বারণ, সমাজের রক্তচক্ষু, নিজের প্রাণের পর সব কিছু ভুলে এভাবে তার প্রিয় মানুষটার বিপদ আজ করে ছুটে আসতে পারে। যাকে বাদ দে, ও কোনো দিক থেকেই তোর যোগ্য নয়, না শিক্ষাগত দিক থেকে, না সামাজিক অবস্থানগত দিক থেকে। কোথায় তুই একজন ইউপিএসসি কোয়ালিফাইড আইপিএস অফিসার, আর ও কোথায় একটা সাধারণ গ্রামের মেয়ে। বলে অভির কাজ চাপড়ে দিল। অভি ফেলে দৃষ্টিতে বাপির দিকে তাকিয়ে রইল। তার বলা কথাগুলো কেমন যেন তীক্ষ্ণ তীরের ফলার মতো গিথে গেছে হৃদয়ে, বারে বারে কানে বাজছে। একটা মেয়ে কাউকে ঠিক কতটা হৃদয় দিয়ে ভালোবাসলে তার প্রিয় মানুষটার বিপদ আজ করে ছুটে আসতে পারে। বাপি সেভাবেই হাসতে হাসতে আবারও বলল, যাক, মেয়েটা আজকের পর থেকে আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না। কংগ্রাচুলেশন এসপিও বিজ্ঞান বোস, আপনার এই অপারেশনটা 100% সাকসেসফুল। আই এম প্রাউড অফ ইউ। বলেই দুবার হাততালি দিয়ে চলে গেল সেখান থেকে। অভি তখনও ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। আস্তে আস্তে কেটে গেল প্রায় আরও বেশ কিছু সময়। দেখতে দেখতে ঝড় বৃষ্টির দাপট কমে এলো। সহসা আবারও মেঘ ডেকে উঠল, সাথে সাথেই অভির সম্বিত ফিরে এলো সেই আওয়াজে। বাইরে তাকিয়ে দেখলেও খুঁতখুঁটে অন্ধকারে ঢেকে গেছে চারদিক। অভির বুকটা সহসা কেঁপে উঠল শ্রাবণীর চিন্তায়। মেয়েটা একই ছোট, তাতে ভীষণ আবেগী। যদি আবারও পাগলামির বসে নিজের কোনো ক্ষতি করে বসে, সেইভাবে নিজেও ছুটে বেরিয়ে গেল। বৃষ্টিতে ভিজে চুপচিপে শরীরে রাস্তার ধারে বসে আছে শ্রাবণী। আজ তার সমস্ত মোহ, সমস্ত ভালোবাসা, সব কিছু এক লহমায় মিথ্যা হয়ে গেছে। তার আপন বলতে কোনো কিছুই আর বাকি নেই। শ্রাবণী হাঁটুর ভাঁজে মুখ দিয়ে অনেকক্ষণ ধরে কাঁদল। মনে মনে ঈশ্বরকে হাজার হাজার বার প্রশ্ন করল, কিন্তু কোনো উত্তর পেল না। শ্রাবণীর মনে পড়ল শশীর কথা। শশী তাকে বারবার করে এই কথাটা বুঝিয়েছিল, কিন্তু সে শোনেনি। মায়ের কথা অমান্য করে ঝাঁপ দিয়েছে অদৃশ্য আগুনে। এই কষ্ট তো তাকে পেতেই হতো। শ্রাবণী নিজের চোখ মুখ মুছে দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। অন্ধকারে ঠিক করে পথঘাট ঠাউর করা যাচ্ছে না, তবু আন্দাজে হাঁটতে লাগলো বাড়ির পথে। শ্রাবণী তখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। এমন সময় ধারাম করে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ হলো। সাথে সাথেই ভয় পেয়ে শ্রাবণী কানে হাত দিয়ে হাঁটু গেয়ে বসে পড়ল মাটিতে। কয়েক সেকেন্ডের মাথায় আবারও একইভাবে কয়েকটা বিস্ফোরণ হলো। শ্রাবণী সেই আওয়াজে যেন আরও মিশে গেল মাটিতে। তারপর একদম নিস্তব্ধতা। শ্রাবণী কাঁপতে কাঁপতে ধীরে ধীরে চোখ জোড়া খুলতেই চোখের সামনে বিশাল আলোর প্রস্ফুরণ দেখতে পেল। শ্রাবণী অবাক চোখে দেখতে লাগলো বিশাল অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে ওদের বাড়িটা। অভি মৃত্যুর ভিলার গেট পেরিয়ে উন্মাদের মতো ছুটল অন্ধকারের মধ্যে। কোথায় পাথর, কোথায় গর্ত, কোনো কিছুই পরোয়া নেই যেন তার। শুধু মনের মাঝে একটা কথাই ঘুরছে, সে আজ জেনে বুঝে একটা নিষ্পাপ হৃদয়ের হত্যা করেছে। সেই মেয়েটাকে কষ্ট দিয়েছে, যে মেয়েটা তাকে বাঁচানোর জন্য সব বাধা অতিক্রম করে ছুটে এসেছিল, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আর সবচেয়ে বড় কথা হলো, অদ্ভুত মেয়েটা তাকে পাগলের মতো ভালোবেসেছিল।
অভি অপরাধবোধের অনলে জ্বলন্ত বুকটা হাত দিয়ে চেপে ধরে অন্ধকারে ছুটে চলো। সম্ভাব্য সমস্ত জায়গায় খুঁজলো, হাঁটার তালে তালে বারবার ডাকতে থাকলো শ্রাবণী শ্রাবণী বলে বলে, কিন্তু কোথাও পেল না সেই অভিমানীকে। অভি নিজের প্রতি রাগে ক্ষোভে ফেটে পড়ল, বাম হাতের মুঠোয় খামচে ধরল মাথার চুল। ঠিক তখনই প্যান্টের পকেটে কাঁপন তুলে ফোনটা বেজে উঠল। অভি অপরিচিত নম্বর দেখে রিসিভ করবে না ভেব সবুজ বিন্দু সোয়াইপ করে কানে চাপল। তখনই ওপাশ থেকে ভেসেল সুবোধের গঙ্গানো কণ্ঠস্বর। শস্যরা কে? শস্যার আমি সুবোধ, বৃষ্টির বাবা। সুবোধবাবু, কি হয়েছে আপনার? আপনি এভাবে কথা বলছেন কেন? শস্যার আমার হাতে সময় খুব কম, হয়তো এটাই আপনার সাথে আমার শেষ শেষ কথা। স্যার, আমার আমার মেয়েটাকে সামনে খুব বিপদ, তাই যাওয়ার আগে আপনার হাতে আমি আমার মেয়েটাকে সব দায়িত্ব দিয়ে গেলাম। আপনি ওকে দয়া করে দেখে রাখবেন। যদি কখনো মনে হয় ওর দায়িত্ব নিতে পারছেন না, তাহলে ওকে কোনো নিরাপদ আশ্রয় রেখে আসবেন। তবু যেন ওই জয়দেব চৌধুরীর হাতে না পড়ে। স্যার। কথাগুলো শেষ হবার আগেই ধুম করে বিস্ফোরণ ঘটল। অভি কিছু বলতে যাবে, তখনই দূরের আকাশে আগুনের জ্বলন্ত শিখার দীপ্ত দেখতে পেল। সাথে সাথেই আর এক মুহূর্ত দেরি না করে ছুটল সেই দিকে। জীবন আর মৃত্যুর এই একই মুদ্রার দুইটি পিঠ। যার জন্ম হয়েছে তাকে অবশ্যই মরতে হবে, কারোর দুদিন আগে, কারোর দুদিন পরে। কেউ চিরস্থায়ী নয়, অথচ এই চিরন্তন অমোঘ সত্যটাকে আমরা কি অবলীলায় না ভুলে যাই। নিজেকে অজয় অমর অবিনশ্বর ভাবতে শুরু করি, পাপচারী হই, অপরকে মৃত্যু যন্ত্রণা দিয়ে বিকারগ্রস্ত মনের বাসনা চরিতার্থ করি। তৃপ্তির আস্বাদ নেই, হয়ে উঠি মানুষরূপী অমানুষ। ফোনের ওপাশ থেকে বিস্ফোরণের শব্দ কানে শুনে মানসিক বিকারগ্রস্ত নরাধম জয়দেব চৌধুরীর প্রশান্তির হাসি হাসল। শ্রাবণীর কথা জানতে বলল, আমার পাখি কোথায়? ওর কিছু হয়নি তো? না দাদা, আপনার পাখি একদম ঠিক আছে। খুব কাঁদছে তাই না? হ্যাঁ দাদা, খুব কাঁদছে। আহারে পাখিটা। শ্রাবণীর কানে ভেজা মুখখানা চাক্ষুষ দেখার লোভ হতেই মানিককে বলল, মানিক, ভিডিও পাঠা। পাখির কান্না ভেজা মুখখানা দেখে মনের অশান্তি দূর করি। ঘটনার নৈপথ্যে তখন সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে। আকাশের বুকে নিকষ কালো মেঘগুলো তোড়জোড় করে জমাট বাঁধতে শুরু করেছে। চারিদিকে ডুবে গেছে নিগুড় আধারে। সুবোধ সরকার বাড়ি ফিরে সাইকেলখানা উঠোনে একপাশে দাঁড় করে হন্তদন্ত পায়ে বাড়ির ভেতর ঢুকলো। শশী, ও শশী। শশী তখন মনোযোগ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র, জমির দলিল আর নিজেদের প্রয়োজনীয় কিছু জামাকাপড় তুলছিল লোহার ট্রাঙ্কে। স্বামীর ডাক শুনে তড়িঘড়ি করে বাইরে এলো। এই নাও মেয়ের মার্কশিট আর টাকার চেক। মিষ্টির প্যাকেটগুলো রাখো। টাকার চেক কে দিল? তোমার মেয়ে নিজের গুণে টাকাগুলো কামিয়েছে। শশী, আজ আমার বাবা হিসেবে যে কতটা গর্ববোধ হচ্ছে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। স্কুলের হেড ম্যাডাম আজকে আমাকে কি যে সম্মান দেখিয়ে বসতে দিয়েছিল সে যদি তুমি দেখতে। জানো, গ্রাম উন্নয়ন দপ্তরের বড় অফিসার আজ আমার হাত ধরে হ্যান্ডশেক করেছে। আবেগে সিক্ত হয়ে ওঠা চোখ দুটো আলগোছে মুছে নিলেন সুবোধ সরকার। আজ কতগুলো বছর পর আমাদের এই গরিবের ভিটায় আনন্দের দিন এলো বলো তো শশী। অথচ আমাদের কপাল দেখো, এই সবকিছু ফেলে কাল কাক ডাকা ভরে চলে যেতে হবে। শশী স্বামীর কাঁধে ভরসার হাত রেখে ভিজে ওঠা চোখ দুটো মুছে নিল শশীর আঁচলে। সুবোধ সরকার ভাঙা গলায় স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আচ্ছা শশী, আমরা বৃষ্টিকে কি বলবো যখন ও আমাদের কাছে এভাবে পালিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করবে? শশী এবারও জবাব দিল না, কারণ জবাব তার জানা নেই। একথা সে গতকাল রাত্রি থেকে ভেবে চলেছে, কিন্তু উত্তর মেলেনি। সেই থেকে মনতার শব্দহীন চাদরে ঢেকে নিয়েছে নিজেকে। সুবোধ সরকার আবারও বলেন, আচ্ছা শশী, সত্যিটা জানার পর বৃষ্টি আমাদেরকে ভুল বুঝবে না তো? ছি, একথা কেন বলছো? ও কোনোদিনও আমাদের ভুল বুঝবে না, কারণ ও আমাদের মেয়ে। তোমার মনে নেই
মারা যাওয়ার সময় ওইটুকু সদ্যজাত নিষ্পাপ শিশুটাকে আমার হাতে তুলে দিয়ে আশা কি বলেছিল? বলেছিল ও যেন কোনো দিন জানতে না পারে ও ওর মায়ের অবৈধ সন্তান। ও একজন জানোয়ারের দৈহিক চাহিদা মেটানোর ফসল। ও ওর মায়ের ভালোবাসা নামক আবেগের ভুল। বৌদি, ও আজ থেকে তোমাদের মেয়ে। কথা দাও বৌদি, ও যেন কোনোদিনও জানতে না পারে আশা নামের এক অভাগীর ও সত্যি ওর জন্মদাত্রী। সুবোধ সরকার চোখ জোড়া মুছে নিলেন, কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, ঠিক বলেছ, আমরা আমাদের মেয়ের জন্য সবকিছু করতে রাজি। তাতে যদি হাজারটা মিথ্যে বলতে হয়, তাও সত্যিটা কখনো ওর সামনে আসতে দেব না। ওর জন্ম ইতিহাস আমাদের মধ্যেই সমাধি হয়ে থাকবে আজীবন, আর আমাদের সাথেই চিতার আগুনে পুরো সব ছাই হয়ে যাবে। যাই হোক, বাদ দাও ওসব কথা। তোমার সবকিছু গোছানো হলো? হ্যাঁ, এই হয়ে এলো। কিন্তু মেয়ে কোথায়? ও আসেনি তোমার সাথে? না, ও মৃত্যুর ভেলায় গেছে, এক্ষুনি চলে আসবে। শোনো, এই সার্টিফিকেট আর চেকগুলো ভালো করে গুছিয়ে তোলো, আমি আসছি। শশী সেগুলো টাঙ্কে তুলে ঢাকনাটা লাগাতেই হঠাৎ করে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। সুবোধ সরকার বাইরে বেরিয়েছিল হাত পা ধুতে। ঝড়ের আগমন দেখে তড়িঘড়ি ছুটে এলো ঘরে। তার পরপরই শুরু হলো প্রবল ঝড়ের দাপট, সেই সাথে অনবরত মেঘের গগন বিদারী হুঙ্কার। শশী তড়িঘড়ি করে ঘরের জানালায় খিল তুলে দিল। ওদিকে ঝড় শুরু হতেই অন্ধকারে দুজন লোক এসে দাঁড়ালো ঘরের পেছনে। যে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হলো, অমনি দৌড়ে ছুটে গেল দরজার সামনে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে আর্তকণ্ঠে ডাকতে শুরু করলো সাহায্যের আশায়। বাড়িতে কেউ আছেন? আমরা ঝড় বৃষ্টিতে ফেঁসে গেছি, দয়া করে একটু সাহায্য করবেন। সুবোধ আর শশী ঝড় বৃষ্টির মাঝে ডাকাডাকি শুনতে পেয়ে তড়িঘড়ি দরজা খুলল। দরজার সামনে অন্ধকারে দুজন মানুষকে ঝড় বৃষ্টির মাঝে ওভাবে ভিজতে দেখে মানবতা দেখিয়ে তাদের ঘরে আসার আহ্বান জানালো। তারাও এলো। সুবোধ সরকার তাদের দেখে জিজ্ঞেস করলেন, কারা আপনারা? কোত্থেকে এলেন? জমদূত, সেদিন নরক থেকে টপকালাম। বলেই লোক দুটো খিল্লি উড়িয়ে বিচ্ছিভাবে হেসে উঠল। সুবোধ আর শশী সেই হাসির শব্দ শুনে ভয়ে আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। বুঝতে আর বাকি রইল না, মৃত্যু তাদের সামনে হাজির হয়েছে। লোক দুটো ফট করে দরজায় খিল তুলে দিল। অতঃপর কোমরের পেছন থেকে বড় বড় দুটো ভোজালি বার করে চোখের নিমিষে ঝাঁপিয়ে পড়ল সুবোধ আর শশীর উপরে। নৃশংসতার সংজ্ঞা বদল করে অগণিতবার ভোজালিটা পেটের চামড়া ফুঁড়ে ঢুকলো আর বেরোলো। অসংখ্য কোপে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল দুজনের ওদর। ভোজালির এক একটা আঘাতে সুবোধ আর শশী যখন গগন কাঁপিয়ে চিৎকার করে উঠছিল, খিলখিল করে হাসছিল ওরা, যেন কোনো মজাদার খেলা খেলছে। প্রকৃতিও যেন সেই সময় তার সমস্ত শক্তিটুকু উজাড় করে দিচ্ছিল তাদের গলা ফাটানো আর্তচিৎকার চাপা দেওয়ার প্রচেষ্টায়। উফ, সে কি নির্মম দৃশ্য, সে কি ভয়ঙ্কর নারকীয়তা! দেখে প্রকৃতিও যেন শিউরে উঠল। ক্রমাগত ভোজালির কোপে যখন সুবোধ আর শশী নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল, সেই মুহূর্তে লোক দুটো থামল। কথাই বলে, ভাগ্য লেখা কপালে আর মরণ লেখা পায়। যেখানে যার মৃত্যু লেখা আপনি হেঁটে যায়। কিন্তু আজ সুবোধ আর শশীর দুর্ভাগ্য মৃত্যুকে তাদের সম্মুখে এনে হাজির করেছে। লোক দুটো রক্তাক্ত দুজনকে ফেলে রাখল মেঝেতে। রক্তাক্ত হাত দুটো মুছল তাদের পোশাকে। তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী একজন বাইরে গেল, আরেকজন এগুলো রান্নাঘরের দিকে। বাইরের জন একটা পেট্রোলের ছোট ড্রাম এনে ঘরের ভেতর ছিটাতে শুরু করলো। আরেকজন রান্নাঘরে গ্যাসের পাইপ লাইন কেটে দিয়ে এলো। তারপর পাশে জ্বালিয়ে রাখা হারিকেনটা চলতে বাড়িয়ে দিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল। সুবোধ সরকার নিভু নিভু দৃষ্টিতে দেখল তার মৃত্যুর পরোয়ানা। তাই সৃষ্টিকর্তার কাছে মন প্রাণ উজাড় করে মেয়েটার জন্য কামনা করতে লাগলো। এই শেষ মুহূর্তে মনে পড়ল এসিপি স্যারের কথা। তিনি মানুষটা ন্যায়ের প্রতীক, নিশ্চয়ই তার মেয়েকে সে রক্ষা করার ক্ষমতা রাখে। তাই কোনো মতে পকেট হাতে ফোনটা বার করলো। তার ঠিক মিনিট 5 পর আকাশ বাতাস কাঁপিয়ে বিস্ফোরণ হলো। বর্তমান শ্রাবণী চোখের সামনে দাও দাও করে আগুন জ্বলতে দেখে অজ্ঞানের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। খানিক আগের মানসিক আঘাতে স্তব্ধ মস্তিষ্ক যেন বুঝতে চাইল না কি অঘটন ঘটে গেছে ইতিমধ্যেই। অতঃপর মিনিট কয়েক পর যখন ব্রেন সচল হলো, প্রচণ্ড উত্তেজনায় গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। শ্রাবণী পাগলের মতো ছুটে গেল দাউ দাউ করে জ্বলতে থাকা লেলিহান শিখার দিকে।
বারংবার চেষ্টা করলো ওই আগুনের শিখার মাঝে বাবা মায়ের এক টুকরো ঝলক দেখতে পেতে, কিন্তু পেল না। আগুন তখন বলয়াকারে চারিদিকে ছড়িয়ে পড়েছে। শ্রাবণী বার কয়েক এদিক ওদিক ছুটে ঢোকার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষমেশ আগুনের মাঝে যেতে না পেরে ওখানেই হাঁটু গেড়ে বসে পড়লো। অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে উন্মাদের মতো ডাকতে লাগলো, মা, বাবা, কোথায় তোমরা? প্লিজ সামনে এসো, দেখো আমাদের বাড়িতে আগুন লেগে গেছে। ও মা, কোথায় তুমি? বাবা, তো কোথায় তোমরা? কিন্তু শ্রাবণীর ওই করুণ ডাকে সাড়া দিয়ে কেউ এলো না, কেউ না। ওদিকে শ্রাবণীর এই আত্মচিৎকার নিজের ভেলায় বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো জয়দেব চৌধুরী। আহারে, কাঁদে না পাখি, খুব শীঘ্রই তোমাকে আমার খাঁচায় ভরবো, কথা দিলাম। এই মধ্যে ছুটতে ছুটতে অভি এসে দাঁড়ালো শ্রাবণীদের ঘরের সামনে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে দেখলো দাউ দাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন, আর তারই সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে উন্মাদের মতো চিৎকার করছে বাবা মাকে ডেকে ডেকে। অভি ছুটে গিয়ে শ্রাবণীকে টেনে আনলো আগুনের সামনে থেকে, বুকের মাঝে জড়িয়ে ধরে দিল। হারিয়ে পাওয়া মূল্যবান সম্পদের নাই। এরই মধ্যে আশপাশের বাড়িগুলো থেকে লোকজন ছুটে বেরিয়ে আসতে শুরু করলো। সমাদ্দার বাড়ি থেকেও ছুটে এলো সকলে। পূর্ণিমা, নীলিমা, সুলতা, ফাল্গুনী, চৈতি সকলে ছুটে এলো সেখানে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে যেন সকলে মুখ বনে গেল। এত কিছুর মাঝে পূর্ণিমার চোখ গেল খানিকটা দূরে। জ্বলন্ত আগুনে লালচে আলোয় দেখা যাচ্ছে শ্রাবণী লেপটে আছে অভির বুকের সাথে, আর অভির বিশালাকার বাহু দুটো পরম যত্নে আগলে রেখেছে মেয়েটাকে। নিকষ কালো তমসে নিমজ্জিত এক দীর্ঘ রজনী শেষ হতে চলেছে। রক্তিমাভা ছড়িয়ে কমলাটে হয়ে উঠেছে পূর্ব দিগন্ত। পাক পাখালির কিচিমিচির কলরবে মুখরিত হতে শুরু করেছে নভমণ্ডল। স্বাগত জানাচ্ছে এক সূচনার। গত রাত্রি সে জ্বলন্ত বাড়িটা আজ কদাকার ছাইয়ের স্তূপ। সর্বগ্রাসী অনল গ্রাস করেছে সর্বস্ব, কিচ্ছুটি ফেলে রাখেনি। বিধ্বংসী আগুনে পড়ে ভস্ম হয়ে গেছে সব কিছু। সর্বস্ব খুঁয়ে মাটিতে বসে আছে মেয়েটা, চোখ দুটো অনুভূতিহীন, মুখের আদলে নেই কোনো অভিব্যক্তি। চন্দনের মতো পবিত্র নির্মল মেয়েটার সূচি আননখানা রক্ত শোনো, বড্ড ফ্যাকাশে। মহাকাশ সমান সীমাহীন শূন্যতা তার চারিপাশ ঘিরে। অসহায় মেয়েটার বুকে আগলে নিয়ে সেই রাত্রির থেকে বসে আছে ফাল্গুনী, নীলিমা, সুলতা। পাশে দাঁড়িয়ে ভোম্বল। বাড়ির বাকি সদস্যদের পূর্ণিমার সাথে বাড়িতে পাঠানো হয়েছিল মাঝরাতে। পরিতোষ, সমাদার আর তার দলের লোকজনও আছে পুলিশের তদন্ত টিমের সাথে। অভির পুলিশ টিম আর দমকলের সহায়তায় শুধুমাত্র একটি লোহার ট্যাঙ্ক ছাড়া আর তেমন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এমনকি সুবোধ আর শশীর সামান্য অস্তিত্বটুকুও না। গোটা এলাকায় পুলিশি টহল বসানো হয়েছে। ঘটনাস্থল জুড়ে জমেছে হাজার লোকের ভিড়। অভি ঘটনাস্থল ঘুরে ঘুরে সব কিছু তদারকি করছিল, আর ফাঁক ফোকরে শ্রাবণীর দিকে নজর রাখছিল। মন বলছিল মেয়েটার এই গভীর নীরবতা ভবিষ্যৎ ঝড়ের পূর্বাভাস। তাই হলো। ধীরে ধীরে যখন সকলের প্রভাতী কিরণ ভূমির গাত্র স্পর্শ করল, আলোয় আলোয় ভরে উঠল ধরণী, তখনই শ্রাবণী মস্তিষ্ক জুড়ে নেমে এলো হিমালয়ে নেয় প্রগাঢ় শীতলতা। নয়ন জুড়ে নেমে এলো গভীর নিদ্রা। অতঃপর ক্লান্তিতে আস্তে আস্তে চোখের পাতা বুজে এলো শ্রাবণী। একসময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেয়েটা। অভি খানিক দূরে দাঁড়িয়েই ময়না করছিল। সহসা শ্রাবণীকে হাত পা ছড়িয়ে ওভাবে লুটিয়ে পড়তে দেখে ছুটে এলো চিলের ন্যায়। চোখের পলকে দুবাহু প্রসারিত করে জড়িয়ে নিল নিজের উষ্ণ বক্ষ পাঁজরে। ছোট্ট শিশুটির ন্যায় বুকে আগলে ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। পাশে বসা ফাল্গুনিয়ে ছুটল পিছু পিছু। সেই অদ্ভুত দৃশ্য উপস্থিত সকলে চাক্ষুষ দর্শন করল। সকলের সাথে নীলিমা, সুলতাও হতভম্ব দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল পলকহীন নেটে। ওরা চোখের আড়াল হতেই সুলতা নীলিমার ডান হাতটা চেপে ধরল আলগোছিয়ে। নীলিমা বিস্ময় কাটিয়ে সুলতার দিকে তাকাতেই চোখে চোখে দুজনের কথা হলো হাজারো আলোচনা। কারণ বিগত রাত্রি ধরে শ্রাবণীর প্রতি অভির বাড়াবাড়ি রকমের আধিক্যতা বাকি সবার সাথে তাদেরও নজর কেটেছে। চিন্তায় নীলিমার চোখে মুখে অন্ধকার নেমে এলো। হাতের মুঠোয় পাওয়া সম্পদ খোয়া যাওয়ার ভয়ে। দেখতে দেখতে কেটে গিয়েছে সময়।
ছুটন্ত ভরার মতো কেটে গিয়েছে 2 সপ্তাহ। সেদিনের পর থেকে শ্রাবণী আমূল বদলে গেছে, হয়েছে আগের তুলনায় আরও বেশি শান্ত। একদম পাথরটি যেন। 2 দিন আগে বাবা মায়ের শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হয়েছে। বিগত কয়েকদিন তার ঠাঁই হয়েছে সমাদ্দার বাড়িতে। সময়টা সকাল। পরিতোষ সমাদ্দার 2 ভাইয়ের সাথে বসে চা খেতে খেতে দলীয় মিটিংয়ের ব্যাপারগুলো নিয়ে আলোচনা সারছিলেন। এমন সময় নীলিমা, পূর্ণিমা আর সুলতা 3 বউ মিলে হাজির হলো সেখানে। 3 ভাই 3 বউকে একত্র দেখে খানিক অবাক হলো পরিতোষ সমাদ্দার। চায়ের কাপটা টেবিলে রেখে বলেন, কি ব্যাপার, আজ 3 জন একসাথে? না মানে আসলে দাদা, কিছু জরুরি কথা ছিল বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির নাম শুনে 3 ভাই একে অপরের দিকে তাকালো। নীলিমা স্বামীর পাশে এসে বসলো। গলার আওয়াজ খানিক নিচু করে বলল, দেখো, তোমরা চোখে দেখতে পাও কিনা জানি না, কিন্তু এলাকার মানুষের মুখে মুখে আজকাল একটাই কথা ঘুরেছে, অভির সাথে বৃষ্টির নাম জড়িয়ে যা তা কথা রটাচ্ছে। রটাবে না বলো তো? বাপ মাহারাজ জোয়ান মেয়ে যদি দিনে দুপুরে পরপুরুষের কোলে চড়ে ঘোরে। সুলতার কথায় সায় দিয়ে পূর্ণিমা কাঁদো কাঁদো হয়ে বলল, দাদা, আপনি কি ভুলে যাচ্ছেন অভিকে আমরা পিয়ালির জন্য সবাই মিলে পছন্দ করেছি? মেয়েটা আমার মনে প্রাণে অভিকে স্বামী ভাবতে শুরু করেছে। একবার ভাবুন, ওরই চোখের সামনে দিয়ে ওরই হবু বর আরেকটা মেয়েকে নিয়ে যদি আদিক্ষেতা করে, ও সহ্য হবে? পরিতোষ সমাদ্দার ভুরু কুঁচকে তাকালেন। ভাবনাটা যে ওনার মনে আসেনি এমনটা নয়, কিন্তু অভিকে তারা তাদের মেয়ে জামাই করতে চান এটা নিশ্চিত। তবে অভি যে তাদের মেয়েকে পছন্দ করে এ ব্যাপারে এখনও নিশ্চয়তা মেলেনি। সেখানে তার কি করার থাকতে পারে? পিয়ালির বাবা প্রকাশ সিঁড়িও কথায় সমর্থন জানিয়ে বলল, হ্যাঁ দাদা, কথাটা 100% সঠিক। এই ব্যাপারটা এখানেই থামাতে হবে, নয়তো পরে হাতের বাইরে বেরিয়ে যাবে। তোমরা ঠিকই বলেছ, কিন্তু তাই বলে তো আর আমরা অসহায় মেয়েটাকে ফেলে দিতে পারি না। তাছাড়া মেয়েটার 3 কুলেও কোনো আত্মীয় তো নেই যে যার কাছে ওকে রেখে আসবো। বলে পরিতোষ সমাদ্দার কপাল কুঁচকে ভাবতে বসলেন কি করা যায়। তখনই নীলিমা জানালেন, একটা উপায় আছে, এটা করাতে পারলে ওকে ফেলেও দিতে হবে না, আবার ঘাড়েও চেপে বসবে না। কি উপায়? বৃষ্টিকে আমাদের দোকানের কাজের ছেলেটা আছে না, শম্ভু না কি যেন নাম সেদিন বললে, ওর সাথে বিয়ে দিয়ে দেই, তাহলেই সমস্যা মিটে যাবে। ওর তো শুনেছি বাবা মা কেউ নেই, বৃষ্টিও সহায় সম্বলহীন, দুজনকে মানাবে ভালো। বিয়েটা হলে ওরা একে অপরের পরিপূরক হিসেবে যেমন পাশে থাকবে, তেমনি ওকে আমাদের কাছেও রাখা হবে। কি বলো? ঠিকই বলেছ, কিন্তু বৃষ্টি রাজি হবে? না হয়ে যাবে কোথায় শুনি? সেদিন বিকেলে নিজের দামি গাড়ি নিয়ে কোয়াখালী এসে হাজির হলো জয়দেব চৌধুরী। মাথায় তার আগুন জ্বলছে। মূলত কারণ দুটো, এক পাখিকে এখনও খাঁচে বন্দি করতে পারেনি এবং 2 গোদের ওপর বিস্ফোরা হয়েছে এসিপি অভিজ্ঞান বোস। সে বেটা সুবোধ আর শশীর মৃত্যুটাকে দুর্ঘটনা বলে না, চালিয়ে রীতিমতো মার্ডার কেস মামলা দিয়ে হাই স্পিডে তদন্ত শুরু করেছে। তাতে যার পরনায় অস্বস্তি বেড়েছে তার। যদিও শান্তির বিষয়টি হলো প্রমাণ সব আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। যতই তদন্ত করুক প্রমাণ কিছুই করতে পারবে না। এসব ভাবনার মাঝেই তার গাড়ি এসে পৌঁছালো সমাদ্দার বাড়ির দোরগোড়ায়। দারুণ দরজা খুলে দিতেই সমাদ্দার বাড়ির বিশাল ভবনের প্রাঙ্গণে প্রবেশ করলো গাড়িটা। জয়দেব চৌধুরী পৌঁছাতেই পরিতোষ সমাদ্দার, আরে কি সৌভাগ্য আমার, আসুন আসুন বলে সমাদর করে ভেতর নিয়ে এলেন। দোতলায় ফাল্গুনির ঘরে 3 বউ মিলে একসাথে হাজির হয়েছে। সেখানে মধ্যমণি শ্রাবণী, তার পাশে ফাল্গুনি দাঁড়িয়ে। নীলিমা অত সব রাগঢাক ছেড়ে বেশ তেরছা গলায় বলল, দেখ বৃষ্টি, বাবা মা হলো সন্তানের মাথায় বটবৃক্ষের ছায়ার মতো। তারা যতদিন থাকে ততদিন পর্যন্ত সুখ, যেই তারা হারিয়ে যায় অসহায় সন্তানদের ভেসে যেতে হয়। আমি বা আমরা কেউই চাই না তুই এভাবে অসহায় হয়ে ভেসে যা। আমরা চাই তুই ভালো থাক, সুখে থাক। শ্রাবণী অধপতন হয়ে নীলিমার কথাগুলো শুনল। নীলিমা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখ মা, আমরা তোর ভালোর কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। তোর জেঠু তোর জন্য একটা ভালো সম্বন্ধ দেখেছে। ছেলেটা আমাদের পরিচিত, খুব শান্তশিষ্ট নম্রভদ্র, সাতচরেরা টুকু কাটে না। তার সাথে যত দ্রুত সম্ভব তোর বিয়ে দিয়ে দেব। তোর নিজের সংসার নিজের খেয়াল রাখার মানুষ হলে দেখবি জীবনটা কত সুন্দর লাগে। শ্রাবণী নীলিমার কথাই কোনো রকম প্রতি উত্তর করল না, আর না কোনো মতামত জানালো। তবে ফাল্গুনি ফুঁসে উঠল, এইসব তুমি কি বলছো বড় মা? তোমার মনে নেই গত কয়েক মাস আগে ও কি করেছিল? তুমি চুপ করো ফাল্গুনি, তখন পরিস্থিতিটা ভিন্ন ছিল আর আজ ভিন্ন। একটা বাপমাহীন জোয়ান মেয়ের জীবনটা কতটা অসহায় তুমি জানো? প্রতি পদে পদে বিপদ।
ওকে কতদিন আমরা আমাদের দায়িত্বে রাখবো? তার চেয়ে বিয়ে দিয়ে দিই, স্বামীর কাছে যাক। শ্রাবণী সব কথা শুনল। পাথর চাপা পড়া মনটাই নতুন কিছু আঘাত আবারও যোগ হলো, কিন্তু চোখের কোণে আজ আর জল জমল না, কারণ এই নিষ্ঠুর পৃথিবী বর্বরতা একটু একটু করে হলো তাকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিচ্ছে। নীলিমা, পূর্ণিমা আর সুলতা কথা শেষ হতেই বেরিয়ে গেল। এমন সময় অভির ফোন এলো ফাল্গুনির ফোনে। ফাল্গুনি শ্রাবণীকে বাঁচাতে মা কাকিদের সম্পূর্ণ পরিকল্পনা অভির কানে তুলে দিল। এসব কথা শোনা মাত্রই দাঁতমুখ শক্ত হেলো অভির। সাথে সাথেই রওনা হলো সমাদ্দার বাড়ির উদ্দেশ্যে। ফাল্গুনির ফোনখানা কেটে অভির চেয়ারে হেলান দিয়ে বসল। শান্ত তার মুখোপই, অথচ রক্তাক্ত অক্ষিজোড়া জানান দিচ্ছে অশনি ধেয়ে আসার পূর্বভাস। কয়লার আগুনে বাতাস ছুঁয়ে দিলে যেমন আগুনের আঁচ ধকধক করে জ্বলে ওঠে, তেমনি অদৃশ্য আছে জ্বলে উঠল অভির মস্তিষ্কে অন্দরমহল। ঘাড়ের রগ বেয়ে চিরবিরে নেমে গেল উষ্ণ প্রবাহী রক্তস্রোত। তাপ চল রন্ধ্রে রন্ধ্রে। অতিরিক্ত ক্রোধে দোয়াত মুঠোয় চেপে হুঙ্কার চাল অভিজ্ঞান বস। হাউ ডেয়ার দে! অভি, হাতে ল্যাপটপ নিয়ে অভির কেবিনে প্রবেশ করল বাপি। এটা দেখ তো, বলে ল্যাপটপের স্ক্রিনে কিছু বার করে অভির সামনে ধরল। ফ্লিপকার্টে দারুণ ধামাকা অফার দিয়েছে। রিবুক শুজে প্রায় 40% অফার। আমি এগুলো অ্যাড টু কার্ট করেছি। দেখ তো কোনটা নেব। বলে অভির দিকে তাকালো বাপি। তবে তার কথা শুনে বিশেষ কোনো অভিব্যক্তি দেখতে পেল না অভির মাঝে। কেমন যেন বরফ খণ্ডে নেই জমে আছে ছেলেটা, তবে চোখে মুখে স্বল্প বিস্তর রক্তিমতার আভা। অভিকে এমন কাঠের মতো শক্ত হয়ে বসে থাকতে দেখে বাপি জিজ্ঞেস করল, কে হয়েছে? এভাবে ধুম ধরে বসে আছিস কেন? অভির আগে থরথর করে কাঁপতে কাঁপতে বড় বড় কয়েকটা শ্বাস ফেল। সহসা তরস্তর বেগে উঠে দাঁড়িয়ে লাথি কষল চেয়ারে। ঝড়ের আঘাতে যেমন সুনামি আছড়ে পড়ে মাঝ সমুদ্রে, ঠিক তেমনি লাথির প্রকাণ্ড আঘাতে স্যান্ডেল চেয়ারখানাও দেওয়ালে আঘাত পেয়ে উল্টে পড়ল মেঝেতে। বাপি অভির এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক, বিস্ময়ী বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে। আরে আরে রিল্যাক্স। এভাবে ভাঙচুর না করে কি হয়েছে বলবি তো? হাউ ডেয়ার দে! কাদের কথা বলছিস তুই? সম্মাদার ফ্যামিলি। আর কাদের? কেন, কি করেছে ওরা? ওরা ওদের অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। নিজেদের স্বার্থে একটা অসহায় মেয়ের সাথে ওরা অন্যায় আচরণ করছে। আমি কি বুঝি না ভেবেছিস? আমাকে নিয়ে ওদের মনের ইচ্ছাটা কি আমার জানা নেই ভেবেছিস? আর ওই ডাফারটা কেন মেনে নিল সব? কয়েক মাস আগেও তো বিয়েটা আটকাতে নিজের হাত কেটেছিল, আর আজ? বলে নিজের মাথার চুল ধরে টানাটানি শুরু করল। বাপি অভির এই উদ্ভট রাগের কারণ জানে। বিগত 15 দিন ধরে শ্রাবণীর সাথে একটু কথা বলার জন্য বহু চেষ্টা করেছে অভি। প্রতিবার মেয়েটা হয় জবাব না দিয়ে এড়িয়ে গেছে, আর নয়তো সামনেই আসেনি। এতে খেপেছে দুতে অফিসার, এসিপি ও বিজ্ঞান বস। বাপি ঠোঁট চেপে হাসি ঠেকিয়ে বলল, আরে বাবা, ক্লিয়ার করে বল। আমি বুঝতে পারছি না, কার বিয়ে কে অধিকার খাটাচ্ছে? সমাদ্দার বাড়ির লোকজনগুলো শ্রাবণীর বিয়ে ঠিক করেছে, তা ওদের দোকানের হেল্পিং হ্যান্ড ছেলেটার সাথে। তো এ তো ভালো খবর। এতে তোর এত রাগ হচ্ছে কেন, যেখানে শ্রাবণীর নিজেরই মতামত রয়েছে? আর ইউ কিডিং মি? একদমই না। দেখ, ওরা আর কতদিনই বা লোকের মেয়ের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে? তার চেয়ে একটা ভালো পাত্রের সঙ্গে বিয়ে। বাপি কথাটা শেষ করতেও পারল না। টেবিলের ওপর থেকে গাড়ির চাবি আর ফোনটা নিয়ে ধূপধাপ পা ফেলে থানা থেকে বেরিয়ে গেল সে। বাপি সেদিকে তাকিয়ে ঠোঁট ছাড়িয়ে হাসল। অতপর ল্যাপটপখানা সামনে টেনে নিজেই পছন্দ করতে শুরু করলো। সমাদ্দার বাড়ির বসার ঘরে তখন চাঁদের হাট বসেছে। পার্টির ভাবী সংসদ জয়দেব চৌধুরী আসার খবর পাওয়া মাত্রই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে সেখানে। চলছে আসন্ন নির্বাচন সম্পর্কে উচ্চ পর্যায়ের আলোচনা পর্যালোচনা। কক্ষ জুড়ে মানুষের ভিড়, সে যেন এক বিশাল আড়ম্বরপূর্ণ আয়োজন। বেশ কিছুক্ষণ আলোচনা চলার পর সুযোগ বুঝে জয়দেব চৌধুরী তার পরিকল্পনা উন্মুক্ত করল। কক্ষে উপস্থিত সকলের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতেই বলে উঠল, আমি কিছুদিন আগে জ্ঞাত হয়েছি এখানে 2015 আগে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। জয়দেব চৌধুরীর কথায় সায় জানিয়ে কয়েকজন ঘটনাটাকে পুনরায় খুলে বলল, কিন্তু সেখানে খুন হওয়ার ব্যাপারে কেউ কিছু বলল না, বরং জানালো গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কথা।
জয়দেব চৌধুরী মুখের আদলে একরাশ বেদনার ছাপ ফুটিয়ে তুলে বলল, সবই ঈশ্বরের কর্ম, কার কপালে কি যে লেখা তা কেবল তিনিই জানেন। বলে একটা বিমর্ষ দীর্ঘশ্বাস ছাড়ল, অতঃপর বলল, আচ্ছা, আমি কি ওই সুখী মেয়েটার সাথে একটু দেখা করতে পারি? পরিত্যজ সমাদ্দার বাড়ির কাজের লোক মারফত অন্দরে খবর পাঠাতে নীলিমা আর পূর্ণিমা মিলে শ্রাবণীকে নিয়ে এলো সেখানে। দোতলার সিঁড়ি পেয়ে নিচে নামতে যখনই সে বসার ঘরে দরজায় এসে দাঁড়ালো, জয়দেব চৌধুরীর নজর পড়ল তখনই। সেই দিনের পর সেই প্রথম মেয়েটাকে এসে সচক্ষে দেখল। মলিন আনঞ্চুরে বেদনার গভীর ছাপ, চোখের তলায় প্রদীপের কালি জমে, শুকনো মুখখানে প্রচণ্ড গ্রীষ্মের খরতাপে নেয় খা খা নিস্তব্ধতা। জয়দেব মন ভরে মেয়েটাকে দেখল। ছবির মুখখানার চাইতে এই মুখটা অনেক উজ্জ্বলতাহীন, তবুও যেন মায়ের চাদরে মোড়া। জয়দেব চৌধুরীর বুকের ভেতরটা কেমন যেন শীতলতায় ছেয়ে গেল। ওই অপার মায়ের ভরা শুকনো মুখখানা দেখে হাত বাড়িয়ে ডেকে বলল, মামুনি, তুমি আমার কাছে এসো। নীলিমা আর পূর্ণিমা চোখে ইশারা করতে শ্রাবণী আলতো পায়ে হেঁটে এসে নতমস্তকে দাঁড়ালো জয়দেব চৌধুরীর সামনে। জয়দেব চৌধুরী নিজের পাশে সোফায় বসার জায়গা দেখিয়ে বলল, এখানে বসো মামুনি। শ্রাবণী প্রচণ্ড ইতস্তত বোধ করে অস্বস্তি নিয়ে বসল সেখানে। জয়দেব চৌধুরী আলতো করে হাত রাখলো শ্রাবণীর মাথায়, বলল, ভেঙে পড়ো না মা, সবার মা বাবা একদিন ঈশ্বরের কাছে চলে যায়, আমারও গেছে। এই যে দেখছো সবাই বসে আছে, এনাদেরও গেছে। এটা যে জগতের অমোঘ নিয়ম, জন্মালে মরতে হবে। আমরা কেউই এই নিয়মের ব্যতিক্রম নই, কারো আগে কারো পরে। ডাক আসলে তারা থাকার উপায় নেই। জয়দেব চৌধুরীর এমন মাখন মোলায়েম হৃদয় স্পর্শী অমৃত বাক্য শুনে নেত্রজোড়া ছলছলে করে উঠল সকলের। আহা, কি উত্তম প্রবচন, একেবারে হৃদযন্ত্র ফুটো করার মতো। শ্রাবণীর ঝাপসা চোখ জোড়া ওনায় মুছে নিল। জয়দেব চৌধুরী এবার সকলের উদ্দেশ্যে বলল, বলছি, আমার শ্রাবণীয় ভবিষ্যতের জন্য কিছু উপায় কি ভেবেছেন? সকলে নিজেদের মুখ চাওয়াচাই করল, যার অর্থ বোঝালো না আসলে কে কার দায়িত্ব নিবে। সকলের হাড়িতেই তো টানাটানি অবস্থা। পরিতোষ সমতার পরিস্থিতি দেখে বেশ ভাব দেখিয়ে বলল, আসলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু জোয়ান মেয়ে, তাই সিদ্ধান্ত নিয়েছি ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেব। কি? বিয়ের কথা শুনে অতর্কিতে ক্রোধে ফেটে পড়ল জয়দেব চৌধুরী। আপনি পাগল হয়েছেন পরিতোষবাবু? এইটুকুন একটা মেয়ে, তার উপর এমন সাফল্য অর্জন করে ফেলেছে, এমন দুর্দিন দেখে ওর ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন আপনি? পরিতোষ সমতার জয়দেব চৌধুরীর কথা শুনে থতমত খেয়ে একসা হয়ে গেল। ছি ছি, কি এক অবস্থা! লোকটা মনের কথাগুলো বলে দিয়েছে। পরিতোষ সমতার আত্মার বাড়ির লোকজন মুখ লুকালো লজ্জে। তার সুযোগে জয়দেব চৌধুরী তার মোক্ষম চালটা চেলে দিল। শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার দায়িত্ব নিতে চাই, তুমি যাবে আমার সাথে? ওনার এমন কথাই উপস্থিত সকলে হক চুকিয়ে গেল। জয়দেব চৌধুরী দারাজ গলায় ঘোষণা করল, আমি আজ থেকে শ্রাবণী মামনির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আপনাদের কারো অমত আছে? এ প্রশ্নে কেউ জবাব দিল না। তাতে আড়ালে সাফল্যের হাসি হাসল জয়দেব চৌধুরী। জানত এসব না খেতে পাওয়া সয় সম্বলহীন লোকজন কিছুই বলবে না। সত্যি বলতে তাদের সে ক্ষমতাও নেই। তবুও সমাজসেবী ভঙ্গধারী জয়দেব চৌধুরী নিজের নকল মহদ্রূপটাকে সকলের সামনে আরেকবার তুলে ধরতে বলল, আমি নিজ দায়িত্বে স্বেচ্ছাসেবী নারী সেবা সংগঠন চালাই। সেখানে শ্রাবণীর মতো আরও অনেক অসহায় মেয়েরা আছে, যারা নিজেরা হাতের কাজ করে পয়সা রোজগার করে আর তা দিয়ে নিজেদের সব খরচ চালায়। আমি শ্রাবণীকে সেখানে থাকার ব্যবস্থা করে দেব। মামুনি, তুমি যাবে আমার সঙ্গে? ও চাইলেও আপনার সঙ্গে যেতে পারবে না। আচমকা ভারী গমগমে বৈশালী কণ্ঠে সবার কান বেজে উঠল। তড়িৎ সকলের দৃষ্টি পড়ল কক্ষের দরজায়। জয়দেব চৌধুরীও তাকালো সেদিকে। অবাক হলো লম্বা চড়া সুটাম দেহের ধুরন্ধর মানুষটাকে দেখে। এসিপি ও বিজ্ঞান বস, যাকে দেখা মাত্রই গা জ্বলে উঠল জয়দেব চৌধুরী। ওদিকে শ্রাবণীও চমকে তাকালো সেদিকে। অভিরাই কালো লেন্সের রোদ চশমা পরা চোখে চোখ পড়তেই বুকটা অস্বাভাবিক কেঁপে উঠল। অভিকে দেখা মাত্রই সমাদ্দার বাড়ির মহিলারা গুলো সব গদগদ হয়ে গেল আপ্যায়ন করতে। অভি তাদের থামিয়ে ভেতরে ঢুকে গেল।
পরিতোষ জমাদার নিজের চেয়ার ছেড়ে বসার ব্যবস্থা করে দিতেই অভি খ্যাপাটে ভঙ্গিতে বলল, লাগবে না, আপনি বসুন। জয়দেব চৌধুরীর দিকে এক পলক তাকে শ্রাবণী বলল, গেট রেডি মিস শ্রাবণী সরকার, আপনাকে আজ এই মুহূর্তে রিমান্ডে নেওয়া হচ্ছে। মানে? জয়দেব চৌধুরী হতবাক, সাথে কক্ষের সকলেও। শ্রাবণী কিছু বুঝে উঠতে পারল না, তাই বোকা ন্যায় ফ্যাল করে তাকিয়ে রইল। অভি হাত ঘড়িতে সময় দেখে নিয়ে পুনরায় তারা দেখালো। কি হলো, উঠুন। শ্রাবণী ধমক খেয়ে চমকে উঠে দাঁড়ালো, সাথে সাথেই উঠে দাঁড়ালো জয়দেব চৌধুরী সহ আরও অনেকে। কি ব্যাপার অফিসার, আপনি বাচ্চা মেয়েটাকে এভাবে ধমকাচ্ছেন কেন? জয়দেব চৌধুরীর দিকে অভি হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল, সুবোধ সরকার আর শশীবালা সরকারের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি কারো ষড়যন্ত্রের ফলাফল তা এই মুহূর্তে আমাদের জানা নেই। তাই যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত মিস শ্রাবণী সরকারকে আইনের আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছি আমি। অফিসার, আপনি কি মেয়েটাকে সন্দেহ করছেন? অবশ্যই, দোষীদের খুঁজে না পাওয়া পর্যন্ত আইনের চোখে সবাই অপরাধী। আপনি এটা করতে পারেন না অফিসার। অভি জয়দেব চৌধুরীর দিকে দুপা এগিয়ে এসে দাঁড়ালো, কণ্ঠস্বর ঝঙ্কার তুলে বলল, আচ্ছা, এখন কি আপনি আমাকে আইন শেখাবেন মিস্টার চৌধুরী? জয়দেব চৌধুরী থতমত খেয়ে গেল অভির কথাই। অভি এবার জোরালো কণ্ঠে বলে উঠল, আপনি কি জানেন একজন অন ডিউটি অফিসারকে তার কাজে বাধা দেওয়ার অপরাধে আপনার জেল হতে পারে? জয়দেব চৌধুরী শাস্তি পাওয়ার কথা শুনে দমে গেল সাথে সাথেই। অভি শ্রাবণীর দিকে তাকাতে দেখতে পেল এক আকাশসম বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা তার দিকে। অভি শ্রাবণীর ওই নিরেট দৃষ্টির অন্তরালে দেখতে পেল এক সমুদ্র অসহনীয় ব্যথা। অভি ওই ব্যথাচুর চোখ জোড়ার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, আমার অভিমানিনী, তোমাকে বাঁচাতে আমাকে এই মিথ্যেটুকু বলতেই হলো। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তারপর আর এক মুহূর্ত দেরি করল না, খপ করে শ্রাবণীর ডান হাতটা নিজের হাতের মুঠোয় পড়ে হিড়ির করে টানতে টানতে বেরিয়ে এলো বাইরে। সন্ধ্যার ঘোলাটে আধার আস্তে ধীরে গ্রাস করেছে চারিদিক। একটু একটু করে ঢাকা পড়ে যাচ্ছে মদিনী। অ্যানাকোন্ডার মতো আঁকাবাঁকা অবয়ে হাইওয়ে চলে গিয়েছে দূর থেকে দূরান্তে। হাইওয়ে দুপাশে বড় বড় বৈদ্যুতিক খুঁটি, তাদের জ্বলন্ত বাতিগুলো থেকে ছড়াচ্ছে লালচে আলোর ছটা। সেই হাইওয়ের ব্যস্ত সড়ক ধরে হুঙ্কার ছুটে চলেছে ব্ল্যাক স্করপিও S11 ঝড়ের গতিতে। ড্রাইভিং সিটে বসে অভি, তার পাশের প্যাসেঞ্জার সিটে শ্রাবণী। ক্লান্ত চোখ জোড়া তার গেথে জানালে তমার জন্য দৃষ্টি মেলে। অভি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে এক একবার তাকাচ্ছিল আর নিজের মতো করে গাড়ি চালাচ্ছিল। বারবার চেষ্টা করে যাচ্ছিল যাতে মেয়েটা একবার হলো যাতে ওর দিকে তাকায়, কিন্তু শ্রাবণী একবারও তাকালো না। অভির বুকটা আজকাল সবসময় পড়ে, যখনই সেদিনের কথাগুলো স্মৃতিতে ভাসে তখনই অপরাধ বোধের গ্লানিতে অন্তর জ্বলে যায়। এই যে এই মুহূর্তে যেমন জ্বালাপোড়া করে যাচ্ছে। অভি বাম হাতে স্টিয়ারিং হুইল ধরে ডান হাতে মুখ বুলিয়ে নিল। গলা কয়েকবার ঝাড়া দিয়ে চেষ্টা করলো কিছু বলতে। বলছি, আমি সামনের ধামাতে দাঁড়াবো, কিছু খাবে? শ্রাবণী শুনল কিন্তু জবাব দিল না। অভি শ্রাবণী প্রত্যুত্তর না পেয়ে আর কিছু বলার সুযোগ পেল না। প্রায় মিনিট 10 পর অভির গাড়ি একটা ধাবার সামনে এসে দাঁড়ালো। অভি শ্রাবণীর দিকে এক পলক তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল। শ্রাবণী সেভাবেই পড়ে রইল, ফিরেও তাকালো না। অভি ধাবার ভেতর ঢুকে সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে তাড়াতাড়ি একটা ধরালো, তারপর গাল ভরে ধোয়া টেনে উড়ালো বাতাসে। আবারও একগাল ধোয়া মুখে আটকে নিয়ে চোখ দুটো বুঝিয়ে নিল। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল শ্রাবণীর ওই অভিমানী মুখার জলে টয়টম্বর একজোড়া ডাগর চোখ। সহসা চমকে উঠল অভি, সাথে সাথে চোখ দুটো খুলে বড় বড় করে শ্বাস টানল। বাকি সিগারেটটুকু 2 টানে শেষ করে ভাবতে লাগলো, হঠাৎ তার মন মস্তিষ্কে শ্রাবণী মেয়েটা এভাবে কিভাবে ঢুকে গেল। কই, দিন 15 আগেও তো সে কোথাও ছিল না, বরং তার পাগলামি দেখে বড্ড গায়ে পড়া অস্বস্তিকর মেয়ে মনে হয়েছিল। তাহলে আজকাল কেন এমন হয়? তাকে দেখার জন্য, তার চোখে নিজেকে দেখতে পাওয়ার জন্য এত অস্থিরতা কেন অনুভব হয়? অভির মনে প্রশ্ন মনেই রয়ে গেল, উত্তর কেউ দিতে এলো না। ওদিকে শ্রাবণী বেশ অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকার পর মনে হলো একবার একটু অসময়ে আসা দরকার। তাই গাড়ির কাচের ভেতর দিয়ে বাইরে নজর বোলালো, কিন্তু অভিকে কোথাও দেখতে পেল না। ওদিকে চাপ বেড়ে যাওয়ায়
আর বসে থাকাও যাচ্ছিল না, তাই অগত্যা গাড়ি থেকে বেরোতে দরজালোকে মোড়ামুড়ি করলো। ভাগ্য ভালো গাড়ির দরজা আনলক থাকায় খুলে গেল। শ্রাবণী বাইরে বেরিয়ে ধাবার চারিদিকে আবার নজর বলে অভিকে দেখতে না পেয়ে এগুলো সামনের দিক। প্রায় 15 মিনিট পর একটা খাবারের প্যাকেট পার্সেল করিয়ে নিয়ে ফিরে এলো অভি। গাড়ির দরজা খুলে খাবারের প্যাকেটটা শ্রাবণীর দিকে বাড়িয়ে ধরতেই খালি সিট দেখে চমকে উঠল। সাথে সাথে খাবার সিটের উপর ফেলে দরজা আটকে ছুটল ধাবার দিকে। শ্রাবণী তখন অনেক খুঁজে ওয়াশরুম পেয়েছিল। নিজেকে পরিষ্কার করে বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল বেশ কয়েকজন পাঞ্জাবি কেমন করে যেন নোংরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ওরা বোধহয় লরির ড্রাইভার কিংবা খালাসি হবে হয়তো। শুনছেন সড়কের পাশে নিস্তব্ধ রাতে এমন এক নজরকাড়া নারী শরীর দেখে তাদের চোখে যেন কামনার আগুন ঝলসে উঠেছে। শ্রাবণী আচমকা লোকগুলোর ভয়ে শিউরে উঠল, কারণ পুরুষের ওই নোংরা দৃষ্টি শ্রাবণীর খুব করে চেনা। তাই সাথে সাথেই নিজেকে সামনে ওখান থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিয়ে পা বাড়ল। অমনি একজন ঝুঁকে এলো ওর সামনে, মুখে গেয়ে উঠল পাঞ্জাবি চটক গানের সুর। শ্রাবণী সেদিকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে আসতে নিলেই আরেকজন ওর গায়ের উপর ঝুঁকে এলো। সাথে সাথে একটা শক্তপোক্ত হাত শ্রাবণীর কোমর ধরে হ্যাঁচকা টান দিয়ে একদম নিজের কাছে এনে দাঁড় করালো। তারপর লোকগুলোর দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকালো। লোকগুলো অভির ওই দৃষ্টি দেখে বোধহয় ভয় পেল, তাই বিনা বাক্য বেয়ে সরে পড়ল সেখান থেকে। অভি শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, টয়লেট যাবে সেটা আগে বললেই পারতে, আমি সাথে নিয়েই আসতাম। একা একা আসতে গেলে কেন? শ্রাবণী সে কথার জবাব দিল না। অভির থেকে নিজেকে ছাড়িয়ে হেঁটে চলে গেল গাড়ির দিকে। অভি শ্রাবণী যাওয়ার দিকে তাকিয়ে রইল বিরস নয়নে। উফ উফ উফ, দিস ইজ রিডিকুলাস। শ্রাবণীর একের পর এক উপেক্ষা যেন সহ্যের সমস্ত বাদ গুড়িয়ে দিচ্ছিল ক্রাইম স্পেশালিস্ট অফিসার এসিপি অভিজ্ঞান বোসের। এইটুকু মেয়ে তেজ দিকে ক্রোধের পারদ চড়ছিল রীতিমতো চর চড়িয়ে। তেজস্বী ক্রোধের তেজ মস্তিষ্কে ছড়াচ্ছিল দাবানলের মতো করে। অভি খাবারের প্যাকেটখানা পুনরায় এগিয়ে দিয়ে রক্তিম দৃষ্টিতে তাকায়। শেষবারের মতো বলছি, খাবারটা খেয়ে নাও। শ্রাবণী এবারও জবাব না দিয়ে দু চোখ বন্ধ করে পড়ে থাকা সিটে মাথা এলিয়ে দেয়। ভাবখানা এমন যেন একদমই শুনতে পাচ্ছে না সে অভির কথা। অভি শ্রাবণীর এমন নীরব নিথর অভিব্যক্তি দেখে আর সইতে পারল না। খাবারের প্যাকেটটা টান মারিয়ে ডেস্কের উপর ফেলে খ্যাপা সারের ফুসে ওঠে খপ করে শ্রাবণী ডান হাতটা চেপে ধরে নিজের শক্ত হাতের মুঠোয় সহসা হ্যাঁচকা টানে এগিয়ে আনে মেয়েটার নরম পাতলা শরীর। দমকা হাওয়ার তোড়ে যেমন খড়কুটো উড়ে যায়, তদ্রূপ অমন হ্যাঁচকা টানে শ্রাবণী উড়ে গিয়ে পড়ে অভির সম্মুখে। শ্রাবণী চমকে ওঠে অভির দিকে তাকায়। বিস্ময়ে টইটম্বুর একজোড়া নয়ন মিলিত হয় একজোড়া আগুন চোখের সামনে। দৃষ্টিতে দৃষ্টির মিলন হতেই প্রচণ্ড আক্রোশে ফেটে পড়ল অভি। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমাকে এভাবে ইগনোর করছো কেন? শ্রাবণী থম ধরে বসে সামনে বসা অধৈর্য পুরুষটার কথাগুলো শোনে, তবু কোনো রকম বাক্য ব্যয় করে না। অভি ক্রমে আরও অধৈর্য হয়, ছটফট করে বলতে থাকে, লিসেন শ্রাবণী, আই এম সরি। আমি অ্যাকচুয়ালি ওই দিন তোমাকে ওভাবে বলতে চাইনি, মানে আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি আসলে চাইছিলাম তুমি নিজের প্রতি কেয়ারফুল হও, বাট আমি কিভাবে যেন ওইসব। অভি কথা গুলিয়ে ফেলে, কথার বাজে নিজেই আটকে ল্যাংখে মুখ থুবড়ে পড়ে। অতপর দিশা হারিয়ে হাঁসফাঁস করে ওঠে। শ্রাবণী নীরব পাথর বনে চেয়ে চেয়ে দেখতে থাকে অস্থির মানুষটাকে। অভি বেশ কিছু দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলায়, অতপর কাতর কণ্ঠে জানায়, প্লিজ খাবারটা খেয়ে নাও। আমি জানি দুপুরেও বাড়িতে তোমার খাওয়া হয়নি। শ্রাবণী অভির থেকে দৃষ্টি সরিয়ে নিজের হাতের দিকে তাকায়। অভি তার লক্ষ্য করা মাত্রই ছেড়ে দেয় হাতটা। শ্রাবণী আবারও নিজের জায়গায় ফিরে এসে চুপটি করে বসে, জানালায় মাথা ঠেকিয়ে দৃষ্টি গাঁথে সম্মুখে। মেয়েটার নীরবতা অভির বুকে আবারও আগুন জ্বালায়। সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয়। শ্রাবণীর ওই নীরবতায় মজবুত ভিত দেখে টলে ওঠে হাজারো অপরাধীর বুকে কাঁপন ধরানোর ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল শার্প শুটার অফিসার এসিপি অভিজ্ঞান বস। রাত বাড়ির নিস্তব্ধতার ঘন ঘটা ধোয়ার মতো জমাট বাঁধা কুয়াশার বুক চিরে ছুটে চলে ঝা ঝকঝকে রয়্যাল ব্ল্যাক স্করপিও S11। মধ্যরাতের আকাশ জুড়ে চাঁদের হাসি খেলে বেড়ায়।
টিমটিমে জ্যোৎস্নার আলোয় সামনের তরক অস্পষ্ট দেখায়। অভি ডান হাতে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে বাম হাতটা মুখে বোলায়। ঘন ঘন অস্থির শ্বাস ফেলে আর মাঝে মাঝে চোরা দৃষ্টি ছুড়ে দেয় অভিমানী মেয়েটার দিকে। না, তাকে শেষ পর্যন্ত খাওয়ানো সম্ভব হয়নি। আর না পেরেছে তার ওই বন্ধ মুখে বুলি ফোটাতে। অভি ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে। উফ, এইটুকু একটা পুচকি মেয়ে, তার কি অসম্ভব জেদ। পূর্বের আকাশে আবির রং চড়িয়ে দিনমণি উঁকি দেয় কাদম্বিনীর আড়ালে। সূচনা হয় এক নতুন প্রভাতের। সেই সময় ট্রাফিকবিহীন কলকাতার ব্যস্ত সড়কে ছুটে চলে বিশালদেহী কৃষ্ণবর্ণের বাহন। চলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছুড়ে দেয় তার মদমস্ত হুঙ্কার। জানান দেয় এক নির্ভীক দর্পধারীতে যশী সত্তার আগমন বার্তা। সকাল প্রায় 6:30। বোসবাড়ির দুই সিনিয়র বোস, জাস্টিস দুলাল বোস আর তার ভাই অ্যাডভোকেট শ্যামল বোস মর্নিং ওয়াক শেষ করে সদ্য ফিরেছেন তখন। বসার ঘরে ঢুকে সোফায় গালিয়ে পেপারটা খুলে বসলেন চোখের সামনে। দুই ভাইয়ের চোখ দুই পেপারে নিবদ্ধ। দুলাল বাবুর বরাবর পছন্দ দ্য টেলিগ্রাফ পত্রিকা, অন্যদিকে শ্যামলবাবুর টাইমস অফ ইন্ডিয়া। দুই ভাই মনোযোগ সহকারে পত্রিকার পাতাগুলো যখন উল্টাতে ব্যস্ত, তখন শ্যামলবাবুর ওয়াইফ মিসেস তুলিকা চায়ের কাপ নিয়ে হাজির হলো সেখানে। চায়ের কাপগুলো এগিয়ে দিয়ে সহর্ষ বদনে শুভ সকালে মিষ্টি শুভেচ্ছা জানালেন দুজনকে। তারাও প্রতি উত্তরে শুভেচ্ছা বার্তা জানান দিলেন। এটা বোসবাড়ির সংস্কার বলা চলে। বাড়ির প্রত্যেকটা ব্যক্তি একে অপরকে নিরঙ্কুশ সম্মান প্রদর্শন করতে কখনো পিছুপা হয় না। শ্যামলবাবু পত্রিকার হেডলাইনে চোখ বোলাতে বোলাতে রাজনীতির গোটা অংশটুকু পড়ে বললেন, দেশের আর উন্নতি হলো না, রাজনীতির মারপ্যাচে পড়ে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক বলেছ, আজকাল আইন ব্যবস্থার উপরেও রাজনীতির নোংরা প্রভাব পড়েছে বলে পত্রিকায় নজর রেখে সম্মতি জানালেন দুলাল বাবু। শ্যামলবাবু পত্রিকা ভাঁজ করে টেবিলে রেখে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ওবের কি খবর দাদা, কবে আসবে বাড়িতে? অনির এঙ্গেজমেন্টের তারিখ চলে এলো তো। দুলালবাবু পত্রিকা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। আমাকে দয়া করে এই ব্যাপারে জিজ্ঞেস করো না, তোমার নিশ্চয়ই অজানা নয় হবি আমার কিংবা তোমার বৌদি কারোর সাথে কথা বলে না। শ্যামলবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। তারও বুক চিরে দীর্ঘশ্বাসটা বেরিয়ে এলো অচিরে। ছেলেটা ছোটবেলা থেকেই বড্ড জেদি আর একগুঁয়ে, আমাদের তাকে আরও বেশি কেয়ার করার দরকার ছিল দাদা। বাদ দাও তো ওইসব। কেন বাদ দেবে? অভির ব্যাপারে তোরা এত উদাসীন কিভাবে থাকিস বুঝি না। বলে সোফায় এসে বসল এক বয়স্কা আধুনিকা নারী। দুলালবাবু তার দিকে তাকিয়ে বললেন, তো কি করতে বলছো তুমি আমাদের? বিবাহ বন্ধনে আবদ্ধ করা। অভির যথেষ্ট বয়স হয়েছে, নিজেদের স্ট্যাটাসের মধ্যে একটা সুন্দর স্মার্ট মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলেই তো 2 দিন পর সব তেরামো ঠিক হয়ে যাবে। আমরা মেয়ে দেখেই রেখেছি দিদি ভাই, শুধু এবার বাড়িতে ফিরুক। বলেই মুচকি হাসলেন মিসেস তুলিকা। ঠিক তখনই দোতলা সিঁড়ি বেয়ে এক একে নিচে নামতে থাকে বাড়ির 3 খুদের সদস্য, অন্তরা, অনিন্দিতা আর তার ভাই অরণ্য। সিঁড়িতে নিচে নামার সময় অরণ্য আর অন্তরা একে অপরকে চুল ধরে টানাটানি করছিল। তবে বসার ঘরে সোফায় বাবার জেঠুকে দেখে নিমিষে চুপসে গেল। অনিন্দিতা তাদের ভয় পাওয়া দেখে মুচকি মুচকি হাসে। তার এই ছোট ভাই বোন দুটো ভীষণ দুষ্ট। সবার সামনে এরা এমনভাবে থাকে যেন পৃথিবীর সেরা ভদ্র বাচ্চা, অথচ আড়ালে কত শতবার এদের মধ্যে খুনোখুনি হয়ে যায় তার ঠিক নেই। মনোরমা খাবারের টেবিলের ব্রেকফাস্ট রেডি করতে করতে হাঁক ছাড়লেন, অন্তরা, অনি, অরণ্য, তোরা এলি? ফটাফট 3 জনে 3টে চেয়ার দখল করে বসলো। মনোরমা তাদের দিকে মুচকি হেসে গুড মর্নিং জানিয়ে এক গ্লাস করে গরম দুধ আর বাটার টোস্ট করা স্লাইড ব্রেড এগিয়ে দেয়। 3 জনে সেগুলো নিজেদের কাছে এগিয়ে নিতে মনোরমা রান্নাঘরে চলে যায়। সেই সুযোগে আবারও অন্তরা আর অরণ্য নিজেদের সেই দীর্ঘমেয়াদী বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। বাড়ির বিশালাকার গেটের কাছে এসে দাঁড়াতেই বড় বড় হুঙ্কার ছাড়ে অভির কৃষ্ণদানব স্করপিও S11। গেটে পাহারারত কালো পোশাক পরা অস্ত্রধারী কয়েকজন বাহিনী ছুটে আসে। অভি নিজেই আইডি তাদের দেখাতে ফোন করা হয় বাড়ির অন্তরে। বাড়ির ল্যান্ডলাইন ফোনে কল বেজে উঠতে দুলালবাবু ফোনটা রিসিভ করে, কিন্তু ওপাশ থেকে তা শুনে
যা শুনে তাতে তার বিশ্বাস করতে কষ্ট হয়, তবু নিজেকে সামলে তাকে ভেতরে আসার পারমিশন দেয়। গেট খুলতেই অভি গাড়ি হাঁকিয়ে ঢুকে পড়ে বিশাল বোসবাড়ির ভিলার ভিতরে। এটি কি সত্যি নাকি স্বপ্ন? আজ যেন বোসবাড়ির সবাই অবাক হওয়ার পালা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে এ বাড়ির বড় ছেলে, সবার আদরে বাচ্চাটা। অভিকে দেখা মাত্রই অরণ্য দাদাভাই বলে ছুটে এসে এক প্রকার কোলে চড়ে বসল। অনিন্দিতা, অন্তরা ওরাও ছুটে এলো দৌড়ে। শ্যামলবাবু, তুলিকা, শেফালি অবাক চোখে তাকিয়ে আছে অভির দিকে। তাদেরও যেন অবিশ্বাস ঠেকছে অভির উপস্থিতি নিয়ে। ৫ বছর পর, গুনে গুনে ৫ বছর পর এই বাড়ির ছেলে বাড়ির চৌকাঠে পা রেখেছে। এ কি কম আশ্চর্যের ব্যাপার? দুলালবাবু অবাক চোখে চেয়ে আছেন ছেলের দিকে। তার বুকের মাঝে কি যে সাংঘাতিক আনন্দের উচ্ছ্বাস বয়ে চলেছে তা কাউকে বোঝানো সম্ভব নয়। তিনি না পারছেন দৌড়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, আর না পারছেন দাঁড়িয়ে থাকতে। এক অদ্ভুত দোলাচল উত্থাল পাত্থাল করছে তার মাঝে। শোরগোল শুনে মনোরমা ছুটে এলো রান্নাঘর থেকে। চোখের সামনে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে আঁচল চেপে ধরল। ধপ করে সোফায় বসে ফুপিয়ে কেঁদে উঠল। তার যে বিশ্বাস হচ্ছে না ছেলেটা সত্যি ফিরে এসেছে, নাকি চোখের ভুল। স্বপ্ন ভাঙলেই হারিয়ে যাবে, কিন্তু না, সব কিছুকে বাস্তব করে ঘরে পা রাখলো অভি। সেই সাথে অভির হাত ধরে পোষবাড়ির চৌকাঠে পা রাখলো শ্রাবণী। বাড়ির সকলে শ্রাবণীকে দেখে বিস্ময়ে চমকে উঠল। এতক্ষণ বাড়ির ছেলেকে পেয়ে সকলে আনন্দে আত্মহারা এতটাই উত্তেজিত হয়ে গেছিল যে অভির বিশাল দেহের আড়ালে দারুণ একটা পাতলা গরনের মেহলি দেহ তাদের কারোরই নজরে আসেনি। তবে অভি যখন মেয়েটার হাতটা মুঠোয় আঁকড়ে ধরে বাড়ির ভেতর প্রবেশ করল, তখনই সবার নজর আটকালো শ্রাবণীর রুগ্ন অবয়ের দিকে। সাথে সাথে উত্তেজনায় ভাটা পড়ল অভি সুটাম দেহের মুঠোয় এক অপরিচিত মেয়ের হাত শক্ত করে ধরা দেখে। শ্রাবণীকে দেখা মাত্রই চমকে ওঠে অন্তরা আর অনিন্দিতা। বিস্ময়ের তোপে দুজনেই একসাথে বলে ওঠে, বৃষ্টি, তুই দাদাভাই ও এখানে কিভাবে? একটা জোয়ান ছেলের সাথে বয়স্তা মেয়েকে দেখলে যে কারোরই একটু আধটু অবাক হওয়ার কথা। অভি আগেই আজ করতে পেরেছিল সেটা, তাই এই মুহূর্তে বাড়ির সকলের মনে কথা বুঝে তাদের দিকে তাকাই অভি। তাদের মনে প্রশ্নের জবাব দিতে অন্তরা আর অনিন্দিতাকে দরগলায় বলে ওঠে, অনি, অন্তু, শ্রাবণীকে ভেতরে নিয়ে যা। অন্তরা আর অনিন্দিতা চমকায়। অনেক অনেক প্রশ্ন শুনে কিলবিল করে তবুও সাহস হয় না জিজ্ঞেস করার। অভি ওদের সারা শব্দ না পেয়ে পুনরায় বলে ওঠে, কি হলো যা? অন্তরা আর অনিন্দিতা ধমক খেয়ে ভয় কেঁপে ওঠে। শ্রাবণী অবাক চোখে তাকায় অভির দিকে, বোঝার চেষ্টা করে তাকে এখানে আনার উদ্দেশ্য। অভি শ্রাবণীর ওই জিজ্ঞাসু দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে জোরে ধমক লাগায়, কি হলো, যেতে বলিনি? হ্যাঁ বৃষ্টি, ভিতরে চল। অন্তরার কথা শুনে শ্রাবণী থম মেরে দাঁড়িয়ে থাকে। আসলে এতগুলো অপরিচিত মুখের মাঝে নিজেকে কেমন যেন বোকা বোকা মনে হচ্ছে। অস্বস্তিতে গায়ে কাটা দিচ্ছে। ভয়, অস্বস্তি, অপরিচিত পরিবেশ সব কিছু মিলে শ্রাবণীর মনে হয় যদি এখান থেকে পালিয়ে যেতে পারত তাহলে বোধহয় বেঁচে যেত। সেই মুহূর্তেই হঠাৎ করে মায়ের কথা মনে পড়ল শ্রাবণী। সহসা বুকটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল শ্রাবণীর যখনই মনে পড়ল কেউ নেই এই বিশাল বিপুল পৃথিবীতে। বুকে তার আপন বলতে আর কেউ বেঁচে নেই। তাকে এখন থেকে এই পৃথিবীর বুকে একাকী বাঁচতে হবে, একা বেঁচে থাকার লড়াই করতে হবে। হায় ঈশ্বর! নিজেকে কঠিন খোলসে মুড়ে আর অনুভূতিহীন হয়ে থাকতে পারল না মেয়েটা। মুখে ওড়না চেপে নিঃশব্দে ফুপিয়ে উঠল। দুই নেত্র উপচে নামল নোনা জলের ঢোল। অন্তরা, অনিন্দিতা অবাক চোখে দেখে গেল। মনোরমা, তুলিকা, শেফালি, শ্যামলবাবু, দুলালবাবু প্রত্যেকের মুখ চাওচাই করলেন শ্রাবণীর কান্না দেখে। অভির বুকটা অস্বাভাবিকভাবে জ্বলে উঠল শ্রাবণীর ওই মায়াবী চোখে দুঃখের প্লাবন দেখে। বুঝল মেয়েটা হঠাৎ করেই এই পরিবেশে এসে ভয় পেয়ে গেছে। এই মুহূর্তে এমন কাউকে প্রয়োজন যে মেয়েটাকে মায়ের মতো ভালোবাসা আর আশ্রয় দিয়ে সুস্থ করতে পারে। অভি কয়েক মুহূর্ত ভাবল, অবশেষে 5 বছরে মৌনতা ভেঙে মনোরমার দিকে তাকিয়ে বলল, ওকে ভেতরে নিয়ে যাও, ওর খাবার আর রেস্টের প্রয়োজন। মনোরমা সহ সকলে অভির কথায় চমকে উঠল।
আজ 5 বছর পর এই প্রথমবার মায়ের সাথে এতটা স্বাভাবিকভাবে কথা বলছে ছেলেটা। এ যেন পোষবাড়ির ইতিহাসে ঘটে যাওয়া আরেক বিস্ময়কর ঘটনা। মনোরমা হতবিহ্বলতায় টলে উঠল। সর্বাঙ্গ জুড়ে শিরশির করে ছুটে বেড়ালো এক অস্বাভাবিক শিহরণ। মনোরমা যেন কিছুতেই যেন বিশ্বাস হলো না এ ছেলে তাকে এই মুহূর্তে মা বলে ডেকেছে। দাঁড়িয়ে রইল স্থবির হয়ে। অভিমায়ের অবস্থা বুঝে কপালে আঙ্গুল ঘষল, অতপর একটা দীর্ঘশ্বাস ফেলে অস্বস্তি নিয়ে বলল, আমি কি ওকে নিয়ে চলে যাব নাকি? না না, আমি যাচ্ছি, এসো মা। বলে মনোরমা শ্রাবণীকে নিয়ে চলে গেল দোতলায়। অভি বাকিদের মন থেকে দ্বিধা সারতে বলতে শুরু করলো, ও শ্রাবণী আবার নিউ কেসের সাক্ষী। 15 দিন আগে ওর বাবা মাকে খুন করা হয়েছে। ওরও লাইফ রিস্ক ছিল, তাই নিয়ে এসেছি। আমার মনে হয়েছে আমার বাড়ি ছাড়া এত সিকিউর জায়গা আর কোথাও নেই। তোমাদের যদি এই বিষয়ে কোনো আপত্তি থাকে বলতে পারো, আমি ওকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে যাব। দুলালবাবু যথেষ্ট অবাক হলো, শ্যামলবাবুও তাই। তবে এ বিষয়ে তেমন কিছুই বলেন না যে অযথে ছেলেটা আসুক না কেন। বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে তাতেই চলবে তাদের, আর কিছু লাগবে না। দুলালবাবু চিন্তাভাবনা ছেড়ে হেসে বলে উঠলেন, কে বললো আমাদের অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই, তুমি নিজের ঘরে যাও। তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। আমি এখানে থাকতে আসিনি, শুধু ওকেই রাখতে এসেছিলাম। ওর খেয়াল রাখবেন, তাতেই হবে। আসছি। দুলালবাবু আবারও হতাশার শ্বাস ফেলেন। যতটা সহজ ভেবেছিলেন ততটাও সহজ নয় ছেলের অভিমান ভাঙানো। অভি পেছন ঘুরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে এক বৃদ্ধার কণ্ঠস্বর শোনা গেল, আমাকে উপেক্ষা করে তুমি চলে যাবে দাদু ভাই? অভি পা জোড়া থমকে যায় ওই কথায়। পেছন ঘুরে ঠাকুমাকে দেখে হাসি ফুটে তার মুখে, ছুটে গিয়ে জড়িয়ে ধরে। বৃদ্ধ নয়নতারা নাতির চড়া সুটাম বুকে মুখ গুজে দেয়। চোখ জোড়া দিয়ে বইতে থাকে অশ্রুর ঢল। অভি ঠাকুমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, তুমি কবে দেশে ফিরলে গো বউ? আমি তোমাকে খুব মিস করেছি জানো। নয়নতারা নাতির পিঠে হাত বোলায়, আদুরে কণ্ঠে বলে, আমি ফিরেছি বেশ কয়দিন হলো, তোমার ফেরার অপেক্ষায় ছিলাম, আজ দেখে বুকটা জুড়লো। অভি নয়নতারাকে বুক থেকে সরি মুখটা আঁচলাই আঁকড়ে ধরে, আদুরে গলায় বলে, চলো বউ, তোমাকে আজই আমি আমার ফ্ল্যাটে নিয়ে যাব। যতদিন কলকাতায় আছি প্রতিবারের মতো ততদিন তুমি আমার কাছে থাকবে। এবার না দাদু ভাই, তোমার বোনের সামনে এঙ্গেজমেন্ট ভুলে যাওনি নিশ্চয়ই। দাদা হিসেবে তোমার যে একটা বিশাল দায়িত্ব আছে, সেটা তোমার পালন করতে হবে। আমি তাই চাই তুমি সব মান অভিমান ভুলে যাও। অনিন্দিতা পাশের থেকে অভিকে জড়িয়ে ধরল, চোখে মুখে আকুলতা ছড়িয়ে বলে উঠল, প্লিজ দাদা ভাই। অরণ্য ছুটে এসে আরেক পাশ থেকে অভিকে জড়িয়ে ধরে, চওড়া পুরুষালী কণ্ঠে আবদার জানাই না যেতে। অভি ঠাকুমা আর ছোট ভাই বোন দুটোর আবদার উপেক্ষা করতে পারে না। অবশেষে মাথা নেড়ে সম্মতি জানায়। সাথে সাথে আবারও আনন্দের উচ্ছ্বাসে ফেটে পড়ে বোসবাড়ির অন্দরমহল। অরণ্য দাদাভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তার ঘরে। অনিন্দিতাও ছোটে বড়মাকে সুখবরটা শোনাতে। শ্যামলবাবু দুলালবাবু দুজনেই হেসে রওনা হয় নিজের নিজের কাজে। ডাইনিংয়ে শুধু দাঁড়িয়ে থাকে মিসেস তুলিকা আর মিসেস শেফালি। এতক্ষণ পর তার মুখটা খোলে, ফিসফিস করে তুলিকার কানে বলে ওঠে, মেয়েটার নতুন কেসের সাক্ষী, ব্যাপারটা ঠিক হজম হলো না। তুলিকা সেই কথার সাই ভরল মাথা নেড়ে, তবে মুখে কিছু বলল না। মুষ্টিবদ্ধ হাতের করতল হতে ঝুড়ো বালি খসে পড়ার মতো দিনগুলো কাটছে শ্রাবণীর। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ। বিগত 7 দিনে তার ঠাঁই হয়েছে এবারে নিচের তলার গেস্ট হাউজে। যদিও অন্তরা আর অনিন্দিতা ওকে নিজেদের রুমে রাখতে চেয়েছিল, তাতে বাদ সাধে বাড়ির আর সকলে। এই যেমন মিসেস তুলিকার বক্তব্য এমন ছিল, অনিয়ন্ত, এটা কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। বুঝলাম ও তোদের পরিচিত, কিন্তু আমাদের নয়। তাছাড়া আমাদের স্বস্তি অস্বস্তির ব্যাপার আছে তো নাকি? একটা বাইরের মেয়ের জন্য বাড়ির ভেতরের প্রাইভেসি নষ্ট করা হবে, সেটা মেনে নেব না। কিন্তু ওকে গেস্ট হাউসের বেস্ট রুমটা দেওয়া হচ্ছে, তাহলে তোদের অসুবিধাটা কোথায়? বসবাড়ির ব্যক্তিগত বিষয়ে বাইরের মানুষ থাকবে, এটা আমারও একদমই পছন্দ না। চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। আলাদা ঘরে থাকছে বলে আমাদেরকে আলাদা করে দিচ্ছি না। তাছাড়া ওর নিজেরও তো একটা প্রাইভেসি প্রয়োজন, তাই না?
সব আলোচনাই হয়েছিল শ্রাবণীর অন্তরালে। অবশ্য সামনাসামনি হলেও তাতে কিছু যাই আসতো না তার। সেই থেকেই সে নিচতলার এই ঘরে থাকছে। 3 বেলা সময় মতো খাবার নিয়ে আসছে বাড়ির কাজে লোক। ব্যস্ততম গোটা দিনের সময় থেকে কিছুটা সময় বাইর করে শ্রাবণীকে সঙ্গ দিচ্ছিল অনিন্দিতা আর অন্তরা। এই তো বেশ চলে যাচ্ছে তার। বাড়িতে ফিরলেও অভির একদিনের বেশি থাকা হয়ে ওঠেনি, কারণ ছুটির অ্যাপ্লাই না করেই চলে এসেছে সে। তাই একদিন রেস্ট কাটিয়ে পরের দিন রাতে রওনা দিয়েছে তুফানগঞ্জের উদ্দেশ্যে। আজ ভোরবেলায় ঘুম ভাঙল শ্রাবণীর। পূর্বের কোণে উজ্জ্বল ভোরের আলো ফুটে উঠতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে চোখ রাখল বাইরে। তার জানালার সামনেই বেশ বড় সুইমিং পুল। সাদা পাথর দিয়ে গোটা পুলটার পাড় বাঁধানো। পরিষ্কার জল ভোরের আলোয় চকচক করছে। শ্রাবণীর খুব ইচ্ছে হলো সেখানে যেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে। শ্রাবণী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কোমর সমান চুলগুলো গুছিয়ে রাবার দিয়ে বেঁধে নিল। ওয়াল আলমারি থেকে ওড়না বাইর করে গায়ে মেলে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। কিন্তু সমস্যা হলো বাইরে বেরোনো নিয়ে। এ বাড়িতে তার থাকার বয়স 7 দিন হলো বাইরে না যাওয়ার দরুন রাস্তা খুঁজে পেল না। শ্রাবণী কোন দিকে যাবে বুঝতে না পেরে নিচতলার করিডোর ধরে হাঁটতে লাগলো। শেষমেশ একজন মেয়েদের সাথে দেখা হলো তার। লম্বা মপ স্টিক দিয়ে সে করিডোর মুছছিল। এত ভোরে ঘর মুছতে দেখে বেশ অবাক হয় শ্রাবণী। তবুও তাকে জিজ্ঞেস করার ইচ্ছে হলো না। মুছছে মুছুকে, তাতে তার কি। তবে মেয়েটি তাকে দেখা মাত্রই মিষ্টি হেসে শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা জানালো। গুড মর্নিং ম্যাম। শুনতে বেশ ভালো লাগলো শ্রাবণীর। এমনটা সে কোথাও শোনেনি, সিরিয়ালগুলোতে ছাড়া। সেও প্রতি উত্তরে মৃদু হেসে শুভেচ্ছা জানালো। মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, ম্যাম আপনার কিছু লাগবে? শিওর ম্যাম, আসুন আমি নিয়ে যাচ্ছি।